আচ্ছা, আমি এখন থেকে শুরু করছি। এখন যতটুকু আসে আরকি। আচ্ছা, তাও আমি একটু সামারাইজ করি আমি। জাস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন এর এটা একটু বলি। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন এ আমরা আসলে কি কয় ধরনের পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখি? আমরা আসলে মোটামুটি ৩ ধরনের পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখি। একটাকে বলতেছি ডাইনামিক পাওয়ার ডিস্ট্রিবিউশন, সেটা রিলেটেড টু চার্জিং আর ডিসচার্জিং। অর্থাৎ যে ইনভার্টার বা ডিজিটাল সিস্টেম আছে সেটা চার্জিং এবং ডিসচার্জিং হতে যে পাওয়ারটা আপনার খরচ করে সেটাকে বলতেছি আমরা ডাইনামিক পাওয়ার। আরেকটাকে বলতেছি শর্ট সার্কিট পাওয়ার। শর্ট সার্কিট পাওয়ার এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা এই যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখছিলাম না ইনভার্টারের, তখন এই টাইমে এই পার্টিকুলারলি এই লোকেশন আসলে দুইটাই দেখলাম একটা স্পাইক ক্রিয়েট হয়। দেখছিলাম তো এটা হয় কেন? কারণ দুইটা আপনার মসফেটই অন থাকে, তার মানে তো আমার চার্জিং ডিসচার্জিং এর যে পাথটা সেই জায়গায় হচ্ছে কারেন্টটা ফ্লো করছে না, বরঞ্চ ডাইরেক্টলি আপনার পাওয়ার থেকে গ্রাউন্ডে চলে যাচ্ছে, মানে পাওয়ার লাইন থেকে গ্রাউন্ডে চলে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি শর্ট সার্কিট পাওয়ার। তো এই দুইটাকে কম্বাইনলি বলা হয় আমার কি সুইচিং পাওয়ার। আর আরেকটা হচ্ছে লিকেজ পাওয়ার। লিকেজ পাওয়ার মানে কি আপনি থ্রেশহোল্ড ভোল্টেজ মানে মসফেটে কোনো হচ্ছে ট্রিগারিং করেন নাই, গেটে কোনো ট্রিগারিং করেন নাই। তাছাড়াও তো আপনার দেখা যাচ্ছে কি এই যে এখানে একটা এই রিভার্স বায়াস কন্ডিশন, তো রিভার্স বায়াসও তো একটা লিকেজ কারেন্ট ফ্লো করে। এরপর আমরা অনেকগুলো দেখছি, ডি বল দেখছি, গি বল দেখছি, এইগুলোর কারণেও তো অনেক আহ, আপনার হচ্ছে কি বলে চার্জ কারেন্ট ফ্লো করে আর কি। অর্থাৎ আপনার হচ্ছে চার্জ চার্জ পার্টিকেল ফ্লো করে, এই কারণে হচ্ছে কারেন্ট হচ্ছে মুভমেন্ট করে, এর কারণে হচ্ছে মানে কারেন্ট ফ্লো হয়, আর এই কারণে হচ্ছে কি হয় পাওয়ার একটা কনজিউম হয়। তো এটাকে বলতেছি আমরা লিকেজ পাওয়ার। তো লিকেজ পাওয়ারকে আরেক নাম হচ্ছে স্ট্যাটিক পাওয়ার, অথবা আমরা বলতে পারি স্ট্যান্ড বাই পাওয়ার। ওকে, তো আমরা জাস্ট পাওয়ারের কিছু সূত্র দেখছি, এগুলো আমরা ইন্টারমিডিয়েট বেসিক বলতে পারেন, অথবা আপনাদের ওয়ান ওয়ানের বেসিকও বলতে পারেন। আচ্ছা, তো এগুলো আপনাদের জানা আছে। তো তারপর আমরা দেখলাম যে এনার্জি সূত্রটা হচ্ছে এরকম। ক্যাপাসিটর একটা হচ্ছে এনার্জি হচ্ছে হাফ হাফ সিভি স্কোয়ার, অথবা আরেকটা সূত্র আছে হাফ কিউ স্কোয়ার সি, এরকম মনে হয়। এটাকে জাস্ট ওই সি সমান কিউ বাই বি বসালে চেঞ্জ করলেই চলে আসে সূত্রটা। আচ্ছা, এগুলো সূত্র হচ্ছে জানা। তারপর আমরা দেখলাম যে আমরা এখন তাহলে প্রথম সূত্র ক্যাটাগরিটা ডাইনামিক পাওয়ার, সেটা আলোচনা করার চেষ্টা করতেছি। তো ডাইনামিক পাওয়ারটা আসলে কি রিলেটেড? চার্জিং এবং ডিসচার্জিং রিলেটেড। তো আমরা যে কোনো একটা ধরলেই, একটা ধরে যদি আমি ইকুয়েশনটা বের করে নিতে পারি, পরেরটার জন্য সেম হবে, টোটাল পাওয়ারটা দ্বিগুণ হবে তাহলে একটা সাইকেলে। আচ্ছা, তাহলে আম, আমি শুধু চার্জিং নিয়ে আলোচনা করি। তো চার্জিং এ পাওয়ারটা দেখার জন্য আমি দেখলাম যে চার্জিং হবে কোন কোন পথে, এই পথ থেকে এই পথে, ঠিক না? এটা এখানে আমার ক্যাপাসিটরটা আছে। ওকে, এটা হচ্ছে লোড ক্যাপাসিটর বলতে পারেন বা আউটপুট ক্যাপাসিটর বলতে পারেন। ওকে, তো সেটার জন্য আমরা দেখলাম কি, আমরা প্রথমে ইনপুট পাওয়ার এনার্জি দিয়ে দেখি, তারপর এনার্জি থেকে আবার পাওয়ারে চলে যাবো, সমস্যা নেই। ইনপুট এনার্জি এনার্জি কত সাপ্লাই দিচ্ছে আমাকে এই যে পাওয়ার লাইন ভিডিডি, সেটা দেখলাম আমরা কি, সেটা এই যে এখান থেকে আসলাম যে পাওয়ার এনার্জি সমান আমরা জানি কি, এনার্জি সমান আমরা জানি হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট পি ডিটি। তো সেটা যদি পি এর জায়গায় যদি আমি বসাই হচ্ছে আইবি, এবং আই এর জায়গায় যদি বসাই, আই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, আই সমান সি ডিবি বাই ডিটি। তো সেটা বসালে দেখলাম যে এই পাওয়ার লাইনে তো ভিডিটি কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হয় না। তো তাহলে আমাদের বিডি সি, সি আর বিডি থেকে যদি বের করে নিয়ে আসি, তাহলে আমার থাকছে জিরো থেকে ইনফাইনাইট ইন্টিগ্রেশন, আর এই টি আর এটি কেটে দিতে পারেন, তাহলে ডিবি, ঠিক না? তো আচ্ছা, কত লাইনে যাই, তাহলে এটা দেখেন তো, এটা সি বিডিডি ইন্টিগ্রেশন করলে কি আসবে, শুধু বিডি আসবে না? আপনার এরকম হলে ডিএক্স, ওয়াই সমান ডিএক্স হলে তখন আমরা কি জানি ইন্টিগ্রেশন কি আসে, এক্স না, এক্স টু দি পাওয়ার ওয়ান। তো এখানে তাহলে বিডিডি আসবে, তাহলে সি ভি ডি হোল স্কয়ার এটা আসতেছে, ঠিক না? এই যে কিছুক্ষণ আগে আমরা একটা দেখলাম যে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে হচ্ছে আপনার হচ্ছে এনার্জি কত থাকে, এনার্জি হচ্ছে এইটা। যখন ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা ভ্যারি করে, এই ভোল্টেজটা ভ্যারি করে আমরা এটা পাইছিলাম, তখন এটাকে ইন্টিগ্রেশন করলে আসতেছে এটা। আমি আর এক্সট্রা করছি না, কারণ একই কথাই তো আবার লিখতে হবে। ক্যাপাসিটর অ্যাক্রস হলে তো এটা তো চেঞ্জ হবে, বুঝেন না? এখন আমরা চাচ্ছি কোন কোন জায়গায় ভোল্টেজটা পাইতে, আউটপুটের ভোল্টেজটা। আউটপুটের ভোল্টেজ আসলে কি জিনিস? আউটপুটের ভোল্টেজ বা আমার আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসের বুঝলি তো? ভোল্টেজ, ভিসি বা ভি আউট বলতে পারেন। তো ভি আউট তো টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, চার্জিং হচ্ছে তো।
তো ওইটাকে আপনি বের করতে পারেন না, এটা কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট ছিল ভিডিটা। তো এটাকে কনস্ট্যান্ট না ধরলে আমার ইকুয়েশনটা আসে এইটা, ঠিক না? এটা আসবে। তাহলে এনার্জি আমার আউটপুট, ইনপুটের এনার্জি থেকে আউটপুট এনার্জি কতটুকু নষ্ট হয়েছে আমি যদি দেখি, কতটুকু নষ্ট হলো। আমার ইনপুটে পাইছেন হচ্ছে, এই যে এটা তো ইনপুটের পাওয়ার, ইনপুট এনার্জি মাইনাস আউটপুট এনার্জি, তাহলে টোটাল এনার্জি চেঞ্জ বা ডেল্টা এনার্জি। আমরা দেখলাম যে এটা হচ্ছে সিভি স্কোয়ার, সিভিডিডি স্কোয়ার, আর ওইটা আসতেছে হাফ সিভিডিডি স্কোয়ার। তার মানে হাফ পরিমাণ পোর্শন আমার হচ্ছে এনার্জি নষ্ট হয়েছে। তো এনার্জি যদি হাফ হয় তাহলে আমরা পাওয়ারটা বের করে নিতে পারি। তো পাওয়ারের সূত্র তো অবশ্যই জানেন, পাওয়ার সমান কি বলা যায়, 1/T, এটা তো জানা উচিত, জানো না? 1/T একটা টাইম, এটা পাওয়ারের, ডিসি পাওয়ারের হচ্ছে ইকুয়েশন, অথবা এটাকেও দুই লাইনে প্রুফ করা যায়, প্রুফ করলাম না। আই ডিডি টি ডিডি ডিটি। তো এবার যদি আমি এটা বসাই, 1/T 0 to T, আর ডিটির জায়গায় বসান তো, আর বিডিটা বের করে নিতে পারি, কারণ এখানে যে ইনপুট পাওয়ার সাপ্লাই সেটা কনস্ট্যান্ট থাকে। তো আইডিটিডি এটা চেঞ্জ হবে, কারেন্টটা চেঞ্জ হবে। আচ্ছা, চার্জিং চেঞ্জ হলে কারেন্টও চেঞ্জ হবে। উম, আচ্ছা, তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, সি ডিডি ডিটি ডিটি। তো সেটা যদি হয় তাহলে আমি লিখতে পারি ভিডিডি টি, এইদিকে থাকতেছে হচ্ছে সি, আর একটা হচ্ছে ভিডিডি, তাই তো? আচ্ছা, টি এর পরিবর্তে এটা কি, এটা তো আমরা একটা ক্লক সাইকেলের হচ্ছে আপনার টাইম পিরিয়ড ধরছি, আমি তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে লিখতে পারি। তাহলে ভিডিডি, এটার আমরা জানি কি এফ সমান 1/T না? এটা যদি টাইম পিরিয়ড হয় একটা ক্লক সাইকেলের, তাহলে এটা ফ্রিকোয়েন্সি অফ ক্লক সাইকেল বা সুইচিং ফ্রিকোয়েন্সি। তাহলে ভিডিডি হোল স্কোয়ার সি ভিডিডি হোল স্কোয়ার এফ ক্লক, ক্লকিং ফ্রিকোয়েন্সি। ওকে। বা ওই যে একটা ইনপুট থেকে আরেকটা আউটপুটে, মানে হাই থেকে লোতে যাইতে যে পরিমাণ হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি প্রয়োজন, মানে টাইম আর কি, ওই টাইমটা যতটুকু লাগে সেটাই তো তার হচ্ছে, তার ইনভার্সটাই তো ফ্রিকোয়েন্সি। তাহলে আমার টোটাল পাওয়ার ডিসিপিশন, মানে তো আমার আসলে হাফই না, আমি আচ্ছা এটা একটু বলি, পাওয়ার আউটপুটে যে পাওয়ার পাচ্ছেন সেটাই কি আমার হচ্ছে ওই যে পাওয়ার লস কিনা, কারণ এটা আছে একটা ইউনিট, সেটা থেকে হাফ ইউনিট চলে গেছে, তাহলে যে হাফ ইউনিট চলে গেছে সেই হাফ ইউনিট তো আবার লস, ঠিক না? তো আমি হাফ ইউনিট ধরে ক্যালকুলেশন করে নিলেই হচ্ছে, হাফ ইউনিট ধরে ক্যালকুলেশন করে আমি পাইলাম টোটাল পাওয়ার হচ্ছে এইটা, আর এটা তো টোটালটা ধরে করছি, দেখেন এখানে ভিডিওটিকে বের করে নিয়ে আসছি, টোটাল পাওয়ার হচ্ছে এইটা, সি ভিডিডি এফ ফ্রিকোয়েন্সি, ক্লক ফ্রিকোয়েন্সি, এটা এটা হচ্ছে আমার পি টোটাল। আর যদি পি টগলিং, মানে টগলিং বা হচ্ছে ট্রিগারিং, বা এটাকে আপনি ডাইনামিক বলতে পারেন, এই ডাইনামিক হবে হচ্ছে একটা ফ্যাক্টর গুণ হয়, এই ফ্যাক্টরটা জাস্ট আমি বলতেছি এটা কি ফ্যাক্টর, এটাকে বলা হয় টগলিং ফ্যাক্টর। টগলিং ফ্যাক্টর বলতে কি, আপনি ধরেন ইনপুটে পালস দিচ্ছেন এরকম, ঠিক না? এখন আপনার সার্কিটটা সব পালসে রেসপন্স করতেছে না, হয়তো তৃতীয় নম্বর পালসে গিয়ে রেসপন্স করতেছে। তো এই যে পালস যত বেশি রেসপন্স করবে পাওয়ারটা তত ধরেন প্রত্যেক পালসে যদি রেসপন্স করতো তাহলে অর্ধেক পালসে আপনার কি হচ্ছে, পাওয়ার হাফ করে নষ্ট হয়ে যাচ্ছে না? যদি প্রত্যেক পালসে রেসপন্স করতো তাহলে হাফ হয়ে যেত। এখন যত বেশি হচ্ছে হবে, তত বেশি হচ্ছে কি হবে, এই ভ্যালুটা বাড়তে থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা টগলিং ফ্যাক্টর, টগলিং ফ্যাক্টর বলতে হচ্ছে কি ইনপুট ক্লকের সাথে আপনার আউটপুট টগল কত দ্রুত করতেছে।
আই হোপ বুঝতে পারছেন। তো এটা একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট নির্ভর করতেছে কিসের উপর? এটা আপনার ওই যে সার্কিট সিস্টেম যেভাবে ডিজাইন করতেছেন ওইটার উপর, মানে আপনার লজিক ডিজাইনের উপর। ওকে, তাহলে আমি আলটিমেটলি পাওয়ার ডিসিপেশন কত পাইলাম? ডাইনামিক পাওয়ার ডিসিপেশন আলফা, সরি, আলফা সি বিডিডি হোল স্কয়ার ডিটি। এটা হচ্ছে আমার ডাইনামিক, সরি ডিটি নেই, ক্লক ফ্রিকোয়েন্সি, ট্যাপ সুইচিং, সুইচিং বা ক্লক বলতে পারেন, কত দ্রুত সুইচ করতে। ওকে, এইটা আমাদের কাজে লাগবে। আমরা এরপর দেখবো হচ্ছে এটাকে কিভাবে কমানো যায়। কমানো যাইতে হলে দেখেন তো সবকিছু খেয়াল রাখতে হয় না? আমি যদি কমানোর কথা বলতেছি বা রিডিউসিং অফ ডাইনামিক পাওয়ার ডিসিপেশন অথবা সাপ্রেসিং অফ ডাইনামিক পাওয়ার ডিসিপেশন, তাহলে আমাকে এইটাকেও খেয়াল রাখতে হবে, ক্যাপাসিটেন্সটাকেও খেয়াল রাখতে হয়, টোটাল ক্যাপাসিটেন্সটা, তারপর হচ্ছে সাপ্লাই পাওয়ার বা আপনার গেট পাওয়ারও বলতে পারেন, আর হচ্ছে আহ, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এগুলো আমরা একটু পরে দেখতেছি, এর আগে আরো দুটো পাওয়ার ছিল ওইটা আলোচনা করে নিই। আচ্ছা আমাদের দাঁড়ান, আগে আমি আগের ক্লাসটা ক্লোজ করে আপনাদের ক্লাসটা চালু করি, আপনাদের ল্যাবের ক্লাসটা চালু করি। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন একটু, অ্যাটেন্ডেন্সটা নিয়ে। আচ্ছা পড়েনি পড়েনি, রাখি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে কোথায় ছিলাম? ডাইনামিক পাওয়ার। এরপর আমরা আসতেছি তাহলে কোন পাওয়ারে? এরপর হচ্ছে, সরি, পরেরটা কোনটা জানি ছিল, ভুলে গেছি। শর্ট সার্কিট পাওয়ার, সরি, শর্ট সার্কিট পাওয়ার। ওকে, শর্ট সার্কিট পাওয়ারটা কি, কোনো আইডিয়া আছে? শর্ট সার্কিট পাওয়ারটা কখন হয়? যখন টগলিং করে, অর্থাৎ আমরা দেখছিলাম না কিছুক্ষণ আগে, বি আউটপুট আর বি ইনপুটের সাথে একটা রিলেশন দেখছিলাম তো। এই যে এটার মধ্যে আমরা কারেন্টের অবস্থাটা দেখছিলাম না, কারেন্ট আস্তে 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 বাড়ে, হঠাৎ গিয়ে এখানে একটা স্পাইক পান, এইটুকুন হয় না? এরকম কি না? আপনারা আছেন? পড়াচ্ছি কারেন্ট। স্যার করেন। জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন, অ্যাকচুয়ালি স্যার ওই মিউট করা থাকে তো আনমিউট করতে করতে দেখা যায় যে মানে কোশ্চেনের টাইম আপনি কোশ্চেন করার পরে আচ্ছা বুঝতে আনমিউট পারছি। করতে করতে স্যার পরের টপিকে চলে যান আর কি। হুম, কেউ জয়েন করছেন নাকি? আচ্ছা, এখন দেখেন, এই টাইমে, এই পার্টিকুলার এই টাইমে এই যে মাঝ বরাবর, এটার স্পেসিফিক রেঞ্জও আছে, কতটুকু কত থেকে কত, এই রেঞ্জে কি হয়, পি মস এবং এন মস দুইটাই অন হয়ে থাকে কিনা। এই যে অন হয়ে থাকে তখন তো আমার যদি, আপনি যদি ইনভার্টারটা দেখেন, আপনাদের কি অন্য স্যারের ক্লাসগুলো হয় না?
অনলাইন? জি স্যার। হয় স্যার, তবে স্যার এবার আছেই দুইটা থিওরি, তো একটা হচ্ছে আপনার আর একটা স্যার ফেরদৌস স্যারের। আচ্ছা দেখেন, এটা যদি হয়, আমি ওই এখানে ইনভার্টারে ডটটা না দিলে ওটা ইগনোর করি না আর কি, আবার আলাদা করে ডট দিতে হচ্ছে। আচ্ছা এটা এখন দেখেন, আমার যদি ইন এ পার্টিকুলার টাইম যদি দুইটা মসফেটই হচ্ছে যদি অন থাকে, তাহলে এ তো ডাইরেক্ট পাথ পেয়ে গেছে গ্রাউন্ডে, সে তো আর হচ্ছে চার্জিং বা ডিসচার্জিং করার চেষ্টা করবে না। তো এই যে ডাইরেক্ট হচ্ছে কারেন্টটা হচ্ছে আপনার চার্জিং বা ডিসচার্জিং বা ইনপুট থেকে আউটপুটে না গিয়ে, এইভাবে না গিয়ে আপনার ডাইরেক্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, সেটাকে বলতেছে আমরা শর্ট সার্কিট। তো এটা আসলে এই মসফেটের জন্য শর্ট সার্কিট হয়ে গেল না, বা এই ডিভাইসটার জন্য শর্ট সার্কিট হয়ে গেছে। তো এই কারেন্ট, এই টাইমে যে পাওয়ারটা ডিসিপেট হয় সেটাকে আমরা বলছি শর্ট সার্কিট পাওয়ার। এখন এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখেন আমরা এর আগে যখন কি আলোচনা করছিলাম, আপনাদের খেয়াল আছে আমরা যখন আপনার হচ্ছে প্রপাগেশন ডিলেটা আলোচনা করছিলাম, তখন আমি যে ইনপুট পালস, তাহলে আমার আউটপুটটা কেমন দেখছিলাম, আউটপুটটা হবে হাই থেকে লো। আচ্ছা আচ্ছা এই এই আচ্ছা এইটা বলে নিই আগে, যে আমার দুইটা এট এ টাইম কখন হচ্ছে অন থাকে, যখন আমার ইনপুট ভোল্টেজের রেঞ্জটা এমন হয়ে যায়, আমি আগে লিখে ফেলি তারপর বলতেছি, অর্থাৎ বি থ্রেশহোল্ডের সমান হয়ে যায়, অথবা ভিডিডি মাইনাস ভিটিপিএইচ এইটা সমান হয়ে যায়। এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা তো দেখছেন আমরা যখন আলোচনা করছিলাম, এই যে পাঁচটা রিজন আলোচনা করছিলাম না, তখন এই রেঞ্জের মধ্যেই আসলে দুইটা মসফেটই হচ্ছে স্যাচুরেশন মোডে থেকে যায়। আচ্ছা, তো এটা কখন, এটা হচ্ছে যখন ইনপুট ভোল্টেজের রেঞ্জটা প্রি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় হয়ে যায়, এবং ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ অফ পি মস আর এন মস, অর্থাৎ আমি যদি একটু রেঞ্জটা লিখি, ভি থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে এই এন মস এর থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় ভি ইনপুটটা, আর ভিডিডি মাইনাস ভি টিপিএইচ এটা যদি সমান হয়ে যায়, তখনই ঝামেলাটা বাঁধে। তাই তো এটা আমরা আলোচনা করছি। এইটা দিয়ে দুটাই মসফেট অন থাকে সেটা তো সন্দেহ নাই, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আগে। এখন সমস্যাটা হচ্ছে সে মানটা কত, ঠিক না? স্যার ক্যান ইউ প্লিজ রিপিট, আমি এই পার্টটা বুঝি নাই। আচ্ছা এইটার কথা বলতেছেন তো? জি স্যার, কোন মানটা কথা বলতেছে ওইটা বুঝি নাই স্যার। আচ্ছা আমরা গতদিন আপনি প্রোপাগেশন ডিলে ক্লাসে ক্লাসে তো ছিলেন নাকি? প্রোপাগেশন ডিলে ক্লাসটা করেছেন? না স্যার, এটা এটার জন্য মেবি। এই জন্য বুঝতে পারছেন না। আচ্ছা ধরেন আজ প্রোপাগেশন ডিলের ক্লাসটা কি এখানে আছে উপরে, না আর একটু আলোচনা করে দিই। প্রোপাগেশন ডিলেটা ধরেন একটু, ওটা একটু দ্রুত, আচ্ছা একটু বলি, এটাই তো। ধরেন আমি ইনপুটে দিলাম হচ্ছে হাই টু লো, অর্থাৎ 1 থেকে 0 করার চেষ্টা করতেছি, বা উল্টোটা বলি, 0 থেকে 1 দিচ্ছি, তাহলে আউটপুটে কি আসবে? অবভিয়াস জিনিস, আউটপুটে আসবে হচ্ছে 0 থেকে, সরি, হাই থেকে লো, তাই তো? এটা কিন্তু এত দ্রুত কি ট্রিগারিং করে? সাথে সাথে ট্রিগারিং করে না। এই যে আপনি ইনপুটে যে ট্রিগারিংটা দিচ্ছেন, আউটপুটে সেটা রিফ্লেক্ট হইতে যে এক্সট্রা টাইমটা নিচ্ছিল, এক্সট্রা টাইম বলতে এই যে আউটপুটের সাথে সাথে না হয় একটু ডিলে করে তো হবে,
এই ডিলে করা বলতে কতটুকু, আমার বিডিডি হলে তো আমরা এটা ট্রিপিং পয়েন্ট বলি, বিডিডি বাই 2। এটা যদি টোটাল বিডিডি হয় আর এদিকে যদি টাইম হয়, তাহলে এটার অর্ধেকটাকে ট্রিপিং টাইম বলি। এই যে অর্ধেক আসা অবধি যে সময়টুকু আপনি খাইছেন এক্সট্রা, সেটাকে বলছিলাম আমরা কতদিন, প্রোপাগেশন ডিলে ফর টিপি ফর রাইজিং টু ফল বা হাই টু লো, এইচএল, এরকম একটা টার্ম আমরা ডিরাইভ করছিলাম। আপনি ক্লাসটা করেন নাই দেখে জানেন। তো এইখানে দেখেন, তো ওই টাইমে আসলে কোন মসফেটটা অন হচ্ছিল যখন আপনি এই লো টিকার থেকে হাই টিকার দিচ্ছিলেন, তখন আপনার পার্টিকুলারলি কোন মসফেটটা ছিল অন? মানে ধরেন আপনি এখন জিরো টাইমে টি টি জিরো সময়ে বা জিরো প্লাস সময়ে আপনার এখন হাই পালসে চলে গেছে, তাহলে হাই পালসে হলে কোন কোন মসফেটটা অন থাকবে এই দুটার মধ্যে? স্যার লো পালসে থাকলে পিমস আর হাই পালসে থাকলে এনমস। তাহলে এনমসটা এখন, কারণ আপনি এখন জিরো থেকে আমি টি প্লাস সময় ধরছি, জিরোতে তো এই জায়গা ছিলেন, টি জিরোতে, টি জিরো প্লাসে আমি ধরলাম যে আপনি সাথে সাথে সুইচটা চাপছেন, এখানেও ডিলে হয়, ইনপুটেও ডিলে হয় এবং আউটপুটেও ডিলে হয়। তো আমরা ইনপুটের ক্যালকুলেশন সুবিধার্থে আমরা ইনপুটের ডিলেটাকে ইনস্ট্যান্টেনিয়াস ধরে নিই, আর হচ্ছে আউটপুটের ডিলেটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে এনমসটা হচ্ছে কি হবে, এনমসটা হচ্ছে অ্যাক্টিভেট হবে। তাহলে এনমসের, দেখেন এনমসের এটা কি, জি টার্মিনাল, এটা হচ্ছে ডি টার্মিনাল, আর এটা হচ্ছে এস টার্মিনাল। তাহলে দুইটা ভোল্টেজ লাগে, একটা হচ্ছে ভিজি, তো ভিজি কে বলতে পারি দেখেন তো, জি মাইনাস এস কিনা, আর এস তো জিরো, তাহলে ভিজিজি, ভিজি, আর ভিজিটা আসলে কখন, এটার পালস কত দিতে হয় গেটে যখন এটা এটা অন থাকে, ভিডিডি, তখন ভিডিডি দিব, তাই তো? সেটাকে অবশ্যই মাস্ট বি গ্রেটার দেন ভি জি থ্রেশহোল্ড স্যার। ভোল্টেজ থেকে বেশি হতে হয়, এটাই। আচ্ছা, এরপর ভিডিডিটা কত, ভিডিএস, ভিডিডি মাইনাস ভিএস। তো ভিডিডি আসলে কি, ভি আউটপুট না, সরি ভিডি ড্রেন ভোল্টেজটা, ভি আউটপুট মাইনাস জিরো। আমি এই দুইটা টার্মিনালে ভোল্টেজ বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো দেখেন তো এটা আসলে কি হবে, এই যখন এই মসফেটটা অন হবে তখন ব্যাপারটা আসলে কি হবে, ডিসচার্জিং হবে না? ডিসচার্জিং, এই পথে তো ডিসচার্জিং হবে। তার মানে কি, এই আউটপুট ভোল্টেজটা জি এখন স্যার। কত, আউটপুট ভোল্টেজটা তো এখন ম্যাক্সিমাম, আউটপুট ভোল্টেজটা আসলে ভিডিডি সমান, তাহলে ভি আউটপুট ভিডিডি সমান। এখন আপনি আছেন এই পরিস্থিতিতে, কোন পরিস্থিতিতে, আচ্ছা, আমি একটু সুন্দর করে আঁকি, হচ্ছে না কেন, দাঁড়ান, এই যে বলতে পারবো। আপনি দিচ্ছেন লো পালস থেকে হাই পালস, আর আপনার আউটপুট যাবে কিভাবে, আউটপুট যাবে হচ্ছে হাই থেকে লোতে। আমি দেখতে চাচ্ছি সেটা কিভাবে যাবে, আমি জানি না কিভাবে যাবে। তো দেখেন, এটা তো বিডিডি ট্রিপিং পয়েন্ট, ইনপুটের ট্রিপিং পয়েন্ট দেখেন বিডিডি। তো এটা তো ইনস্ট্যান্টেনিয়াস, আমি ধরে নিছি যে আপনি যখনই এটা দিচ্ছেন সাথে সাথে হচ্ছে বিডিডি চলে গেছে। ওটা ডিলেটা আমি কাউন্ট করছি না, কারণ আমরা আউটপুটের ডিলে বের করার চেষ্টা করতেছি, অর্থাৎ ইনপুটে যে পালসটা দিলে সেটা আউটপুটে প্রভাগের ভিতরে কত সময় লাগে সেটা বের করার চেষ্টা করতেছি। ওকে, সেটা যদি হয় আমি শুধু এনমসটা আঁকি, যেহেতু আমরা জানি যে শুধুমাত্র এনমসই হচ্ছে রেসপন্সিবল হবে ওই টাইমে। আচ্ছা, তো দেখেন তো, যখন এটা ম্যাক্সিমাম এবং আপনার হচ্ছে কারেন্টটা কোন পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে হচ্ছে ডিসচার্জ হবে। ওকে, তাহলে দেখেন তো আমার ভিডিডি ভি আউটটা কত আছে, তাহলে ভি আউটটা ভিডিডি সমান কিনা। তাহলে আমি যদি দেখি যে আমার ক্যারেক্টারিস্টিক কার্ভে ভিডিডি, এখন ভিডিডি বা আমি আপ টু কত নামাইতে পারবো, ভিডিডি বাই টু, ভিডিডি বাই টু অব্দি নামাই।
তাহলে আপ টু ভিডিডি বাই 2, যাই হোক। আচ্ছা আমি একটা ভ্যালু ধরে নিই, ভ্যালু ধরলে বুঝতে সুবিধা হবে। আমি থ্রেশহোল্ড ভোল্টেজ একটা ভ্যালু ধরে নিই আর ম্যাক্সিমাম ভোল্টেজটা 5 ধরে নিই। তাহলে এখন ধরে নিলাম ভিডিডি সমান আসছে হচ্ছে 5 ভোল্টেজ, আর ভি থ্রেশহোল্ড ভোল্টেজটা 2 ধরে নিলাম। তাহলে এবার দেখেন তো আমার আউটপুট ভোল্টেজ এখন কত, এখন 5। ওকে 5 এই জায়গায় কোন এক জায়গায়, তারপর আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কমতেছে। আমার লিনিয়ার পোর্শনের কন্ডিশন কখন, লিনিয়ার পোর্শনের কন্ডিশনটা আমাদের জানা আছে না, বিডিএস ইজ ইকুয়াল টু, সরি, ভি ইনপুট ভোল্টেজ, ভি ইনপুট ভোল্টেজটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ। এইটা সমান হয়ে গেলে ট্রিপিং পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। তো এটা তো আস্তে আস্তে কমবে, তাই তো? এটা তো কমতে কমতে কততে নামবে, 3 অব্দি তো নামলো, বা 2 অব্দি তো নামবে। 2 অব্দির আগ অব্দি যে কন্ডিশন ছিল, এই মসফেটটা তখন কোথায় ছিল বলেন? হ্যাঁ বুঝতে, আচ্ছা আমি একটু কমপ্লেক্স করে ফেলছি, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এইটা দেখেন তো, এটা তো ভিজিএস, তাই তো? জিএস, এটাকে আমি ভিজিএস কে কি বলতে পারি, ভি ইনপুট বলতে পারি। আর এটা কি, এটা তো ভি আউটপুট। ভি আউটপুট আসলে কত, ইনিশিয়ালি হচ্ছে ভিডি বা ভিডিডি এর সমান, যখন আমার টাইম সমান 0 বা 0 প্লাস, বা এটা কত ভোল্টেজ, এটা 5 ভোল্টেজ। এটা বুঝতেছেন কিনা? তো আমার দেখেন লিনিয়ার থাকতে হলে, সরি স্যাচুরেশনে যাইতে হলে কন্ডিশন কি, ভিডিএস, আচ্ছা ভিডিএস না, ভি ইনপুটটা ধরে নিই, ভি ইনপুটটা মাস্ট বি ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড, অথবা ডিএস ধরে নেন, সমস্যা নেই। তাহলে ভিডিএস টা আসলে কি, ভি আউটপুট, আর ভিজিএস কি, ভি ইনপুট, আর ভি থ্রেশহোল্ড এটা তো থ্রেশহোল্ড ভোল্টেজ। এই কন্ডিশনটা যখনই আসবে, অথবা বড়টাই লিখি, এই কন্ডিশন যখন হয়ে যাবে ভি আউটপুটটা, তখন আমার কি হয়ে যাবে, এটা চলে যাবে স্যাচুরেশনে, তাই তো? এই কন্ডিশন স্যাচুরেশনের জন্য না, ভি আউটপুট মাস্ট বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু ভি ইনপুট মাইনাস ভি থ্রেশহোল্ড। দেখেন, এবার দেখেন প্রথমে একদম টাইম জিরোতে যখন আপনি ট্রিগারিংটা দিচ্ছেন বা তারও আগে, এটা ফুল চার্জ হয়ে রয়েছে না, তার মানে কি 5 ভোল্ট না, 5 ভোল্ট। এখন 5 ভোল্ট যদি হয়, তাহলে এবার দেখেন আমার এখানে কত গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ তো 5 ভোল্টেজ, কারণ ওটা তো এনমস, এনমসে তো আপনার আমরা যে ট্রিগারিংটা দিচ্ছি, তাহলে গেট ভোল্টেজও 5, আর আপনার হচ্ছে ভিডিএস বা আউটপুট ভোল্টেজও কত 5, আর থ্রেশহোল্ড ভোল্টেজ কত, থ্রেশহোল্ড ভোল্টেজ 2 ধরে নিলাম, তাহলে কত 5 গ্রেটার দেন 3 কিনা, গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 কিনা, 3। তার মানে এটা কোন কন্ডিশন, এটা স্যাচুরেশন কন্ডিশন। তার মানে এখন স্যাচুরেশনে আছে। স্যাচুরেশনে থাকলে কোন, আমার ক্যারেক্টারিস্টিক কার্ভে কোথায় থাকে এটা, এই রিজিয়নের উপরে থাকে না, অর্থাৎ এইখানে থাকে তো, এনমস এর ক্ষেত্রে আমরা দেখছি তো এগুলো। তো এটা যদি থাকে, এটা এই মডেল, এই রেঞ্জটাকে আমরা কি বলি, স্যাচুরেশন রিজিয়ন বা কনস্ট্যান্ট কারেন্ট মডেল বলছি না? তো এইটার পরিবর্তে আমি কি রিপ্লেস করা যেতে পারি, এটার পরিবর্তে আমরা একটা কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করা যেতে পারি, কারেন্ট সোর্স। আচ্ছা, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স যদি হয়, তাহলে দেখেন তো কারেন্ট যদি আপনার কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটা টাইমের সাপেক্ষে কিভাবে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা সূত্রটা দেখি, সি সমান, সরি আই সমান সি ডিবি বাই ডিটি, তো এটা তো আমরা জানি এই সূত্রটা। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রোসে দেখেন তো সবগুলো কনস্ট্যান্ট কিনা একটু, এটা তো আপনার টোটাল ক্যাপাসিটেন্স, এটা তো কনস্ট্যান্ট, কারণ আমরা এখন যে পজিশনে আছি, এই পজিশনটাতে, এই পজিশনটাতে এটা কনস্ট্যান্ট থাকতেছে, কারণ এটাকে একটা কারেন্ট সোর্স দ্বারা রিপ্লেস করা যায়, কারণ ওরা এখন আসতে হচ্ছে স্যাচুরেশন মোডে। তাহলে আমার ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি আসলে কি, এটা তো ডিবি, সরি এটা তো ভি, আর এদিকে তো টাইম, আউটপুটের টাইম। তাহলে ডি আউটপুট আর ডিটি, এটা আসলে কেমন হবে, আই বাই সি হবে কিনা, এই দুইটাই কনস্ট্যান্ট কিনা। এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে
একটা এই যে এই কার্ভে এখানে ওয়াই অ্যাক্সিস আছে ভি আর এক্স অ্যাক্সিস আছে টি, তাহলে এটা কি এটা আসলে কি ঢাল কিনা স্লপ কিনা? স্লপ। তো তাহলে স্লপটা আসলে কি কনস্ট্যান্ট হবে এবং সেটা নেগেটিভলি কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে দেখেন, আপনার যদি টাইম বাড়তে থাকে ভোল্টেজটা তো কমবে, টাইম তো বাড়বে, তো এটা আসলে নেগেটিভ হবে, তাহলে এখানে একটা নেগেটিভ দেওয়া উচিত। তাহলে আলটিমেটলি এটা নেগেটিভ বাদ দিলে এখানে পজিটিভ করে দিয়ে এটা নেগেটিভ দিলাম, তাহলে এটা নেগেটিভ স্লপ কিনা? আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে লিনিয়ারলি ডিকে করতে থাকে কখন? এই কন্ডিশন অবধি যতক্ষণ থাকে। এরপর দেখেন আস্তে আস্তে এই ভোল্টেজটা তো কমতো। আচ্ছা, একটু ছোট করি। আস্তে আস্তে আমার এই ভোল্টেজটা তো আরো কমবে, ডিসচার্জিং হবে না, ডিসচার্জিং হইতে হইতে ধরেন 2 এর নিচে নেমে গেল, 2 মাইনাস দিলাম, তাহলে 2 মাইনাস হলে এখন আমার ভিডিএস, ভিডিএস সমান হয়ে গেছে 2 বা মাইনাস 2 এর চেয়েও একটু কম। আর আউটপুট আমার এটা দেখেন বিজি কত, বিজি তো এখনো 5, আর আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ কত, থ্রেশহোল্ড তো 2। তো দেখেন 2 মাস্ট বি গ্রেটার দেন 3 কিনা, এই কন্ডিশনে আছে কিনা, নাই তো। তার মানে এই কন্ডিশন না থাকলে এটা কখন লিনিয়ার? কারণ কার মসফেট তো অন, আপনি তো এখানে 5 দিয়ে রাখছেন, আপনার দেওয়ার দরকার 2, আপনি দিয়েছেন 5, তো আপনার মসফেট এখন অন আছে, কিন্তু আপনার এখন কোন কন্ডিশনে পড়ে গেছে, এই কন্ডিশনে লিনিয়ারে চলে আসছে। এখন যদি লিনিয়ারে চলে আসে, এবার দেখেন সে এই লিনিয়ার রিজনটাকে আমরা কি বলি, রেজিস্টিভ রিজন কিনা। যখন আপনার কারেন্ট একই হারে বাড়তে থাকে তখন আমরা সেই সিস্টেমটাকে ক্যাপাসিটর অ্যাক্রসে আমি বলতে পারি যে একটা রেজিস্টিভ এলিমেন্টের আন্ডারে সে ডিসচার্জ হচ্ছে। তখন তো আপনার এই কারেন্ট এই কন্টিনিউয়াসলি হচ্ছে, একই হারে হচ্ছে ক্যাপাসিটরটা ডিক্রিজ হবে, অর্থাৎ লিনিয়ারলি ডিক্রিজ হবে। এটা তো জানেন। আপনি আসলে একই পেজের মধ্যে হিজিবিজি করে আঁকতেছি, তো বুঝতেছেন কিনা? তো একটা আমাকে বলেন, একটা রেজিস্ট্যান্সের আন্ডারে যখন একটা ক্যাপাসিটর ডিসচার্জ হয় সেটার ইকুয়েশন কি? সেটার একটা লিনিয়ার এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে না, সেটা আমরা কি বলি, ভি আর ইজ ইকুয়াল টু ভি নট। ভি নট বলতে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে আপনার হচ্ছে কারেন্ট এই ভোল্টেজটা ছিল ভি নট ইনিশিয়ালি টাইমের সাথে ইনটু টি বাই টাউ। এটা জানেন কিনা? এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ডিসচার্জিং ডিসচার্জিং ইকুয়েশন। আর এখানে টাউটা কি? টাউ সমান আমরা বলতে পারি আরসি বা টাইম কনস্ট্যান্ট। এটা তো জানেন। তো এটা আসলে কি হচ্ছে, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ, এটাকে ইন দিলাম, আর আমি নট দিয়েছিলাম, তখন নট দিয়ে বোঝাচ্ছিলাম হচ্ছে ভি নট বা ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা, আমি ইনপুট দিলাম, সেই ইনপুট আউটপুট দিলে কনফিউজ হয়ে যেতে পারে। ইনিশিয়াল আর হচ্ছে ফাইনাল দিক, এটা হচ্ছে ফাইনাল ভোল্টেজ আর এটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ। ইনিশিয়াল ভোল্টেজ কত ছিল? 5 ছিল। আর ফাইনাল ভোল্টেজ কত? সেটা আমার নির্ভর করতেছে এক্সপোনেনশিয়ালি ডিকে হয়ে কততে আছে। তাহলে আমরা দেখলাম যে কিছু সময় ধরে সে কিভাবে ডিসচার্জিং হচ্ছিল, লিনিয়ারলি ডিসচার্জিং হচ্ছিল। লিনিয়ারলি ডিসচার্জিং হচ্ছিল কতক্ষণ অবধি লিনিয়ারলি হচ্ছিল? যতক্ষণ অবধি নিজে এই মসফেটটা নিজে স্যাচুরেশনে ছিল। নিজে স্যাচুরেশন থাকলে এই মোডে থাকতো, এই মোডে, এই মোডকে আমরা বলতেছি কনস্ট্যান্ট কারেন্ট মোড। এরপর যখনই এই মোডে নামছে তখন আমরা সেটাকে বলছি রেজিস্টিভ মোড, তখন আমরা রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে দেখাইছি। এবং তখন কারেন্টটা হচ্ছে কিভাবে ডিকে, সরি ভোল্টেজটা কিভাবে, আউটপুট ভোল্টেজটা কিভাবে ডিকে হবে, এই আউটপুট ভোল্টেজটা তখন আমরা দেখলাম যে ভি আউট বা ভি ফাইনাল যেটা, সেটা হবে ভি ইনিশিয়াল কন্ডিশনের সাথে হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। তার মানে পরের কেসটা আমার ডিকে হবে কিভাবে, এক্সপোনেনশিয়ালি, এরকম। তো এটা আমরা কখন ধরবো যে এটা এখন আমার এই যে জিরো থেকে যখন হাইতে হয়েছে ইনপুটটা, আমি কখন বুঝবো যে এটা 1 থেকে লোতে চলে গেছে? যখন আমরা দেখলাম যে ট্রিপিং পয়েন্টটা পার করবে। ট্রিপিং পয়েন্টটা কত? ভিডিডি বাই 2, এই তো ভিডিডি বাই 2, 2 না? তো আমরা দুইটা কন্ডিশন ধরে নিলাম, ভিডিডি বাই 2 তে যখনই পার হয়ে যাবে তখনই আমি বলবো যে এটা অটোমেটিক জিরো হয়ে গেছে, তখনই আমার আসলে সিগন্যালটা সে প্রোপাগেট করে ফেলতে পারছে। তাহলে আমার প্রোপাগেশন ডিলে কতটুকু? আমার যখন ট্রিগারিংটা ইনপুট থেকে পাইছি সেটা থেকে ডিডি বাই 2 অব্দি যে ডিলেটা, সেটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। তো সেটাকে আমরা দুই ভাবে করলাম, একটা লিনিয়ার যদি হয় তাহলে একটা কন্ডিশন ধরে আমরা কতদিন প্রুভ করছি, আগের দিন প্রুভ করছি। এবং আমরা যদি এক্সপোনেনশিয়াল ধরি তখন প্রুভ করছি। লিনিয়ার ধরে আমি আর আহ, মানে এটাকে আর ব্যাখ্যা করতে যাব না, লিনিয়ার ধরলে পারবে না, মানে এক লাইনে ব্যাখ্যা হয়ে যায়।
এটা দেখেন তো এই পজিশনে কোঅর্ডিনেটটা যদি চিন্তা করেন, এই পজিশনে কোঅর্ডিনেট কত, এখানে তো টাইম জিরো, কারণ এই টাইমে তো আপনি টাইম প্রথমেই ট্রিগারটা দিয়েছেন, প্রথম ট্রিগারটা, তাহলে এটাকে টাইম যদি জিরো ধরি তাহলে এক্স হচ্ছে জিরো, আর ওয়াই সমান কত, ওয়াই সমান ভিডিডি, আউটপুটে ভিডিডি। আর এবার এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটাতে টাইম কত, টাইম আমাদের বের করতে হবে, ওই ডিলেটাই হচ্ছে টাইম প্রপাগেশন ডিলে, ওটা আমাদের বের করতে হবে। আর আউটপুট ভোল্টেজটা কত, ভিডিডি বাই টু। তো এইটাকে ধরে স্লপটা বের করে নিলেই আপনি আসলে, স্লপটা আমাদের জানা, স্লপটা কত দেখেন তো, স্লপ এটা কিনা, এই যে লিনিয়ার ধরলে স্লপ এটা কিনা, এটা তো কিছুক্ষণ আগে বের করছি। তো স্লপ আপনার জানা আছে, আপনি স্লপের ইকুয়েশন বসান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো সেটা যদি করেন, আমরা জাস্ট ডানে বামে একটু আপনি চেঞ্জ করলেই দেখতে পাবেন সেটা আসলে কত ভ্যালুতে আসতেছে। সেটা আসতেছে হচ্ছে এরকম, প্রোপাগেশন ডিলেটা আমি যদি ডান পাশে নিয়ে আসি, তখন এটা হয়ে যায় হচ্ছে বিডিডি বাই টু সি আইডি। তো এখানে যদি আইডি এর ভ্যালু বসান, এটা কখন ধরছিলাম, আমি লিনিয়ার কখন ধরছিলাম, মসফেট যখন স্যাচুরেশনে ছিল। আর মসফেট যদি স্যাচুরেশনে থাকে, সেটার সাথে আমরা ইকুয়েশন দেখছিলাম কে এন বিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড হোল স্কয়ার। তো আর বিজিএস আসলে বিডিডি সমান, তো সেটা, আর এখানে বিডিডি বাই টু ইন্টু সি। এবার এটা দেখে আমরা বিভিন্ন কন্ডিশন দিচ্ছিলাম যে কিভাবে প্রপাগেশন ডিলেটা কমানো যায়, বাড়ানো যায়। এটা গেল লিনিয়ার ধরলে। এবার যদি আপনি যদি এক্সপোনেনশিয়াল ধরেন, এক্সপোনেনশিয়াল ধরলে আমরা দেখলাম যে এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা কি, এক্সপোনেনশিয়াল যদি ধরেন, এক্সপোনেনশিয়াল ধরলে আমার আউটপুট ভোল্টেজ কত, ভিডিডি বাই টু, আর এইখানে যে টাইমটা সেটা আমার হচ্ছে প্রপাগেশন ডিলে, রাইট? তো এবার এক্সপোনেনশিয়ালটা করার চেষ্টা করি। এক্সপোনেনশিয়ালে দেখছিলাম আমরা যে ভি ফাইনাল বা বি ক্ষয় হয়ে যেটা আছে, যেটাকে আমরা আমাদের সিস্টেমে আউটপুট, আর আমাদের ইনপুট হচ্ছিল কি ভিডিডি, মানে আমাদের ইনিশিয়াল ভোল্টেজ ছিল ভিডিডি, আর টি মাইনাস টাউ। আর এই টিটাই হচ্ছে টিপিএইচএল বা প্রপাগেশন ডিলে, এটা আমাদের বের করা দরকার, এটাই আমাদের আননোন। তো এটাকে যদি বের করতে হয়, আর এই কন্ডিশনটা কি, আউটপুট কখন হলে আমরা বুঝতে পারি যে এটা আমাদের ডিলের পয়েন্ট অবধি, এটা যখন হাফ টিপিং পয়েন্ট অবধি আসে, টিপিং পয়েন্ট অবধি যে সময়টুকু লাগাবে সেটাই তো আমার হচ্ছে প্রপাগেশন ডিলে। তাহলে আমরা এটাকে টিপিং পয়েন্ট ধরে নিই, তাহলে এই পাশে পাশে কাটতে পারি, উপর পাশে যদি সাজান, তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে টাউ সমান আসে হচ্ছে লন টু, সরি টি সমান আসে হচ্ছে টিপিএইচ সমান আসে হচ্ছে লন টু টাউ, লন টু টাউ, ঠিক না, লন টু টাউ। তাহলে 8 মিনিট। তো এটা এই প্রপাগেশন ডিলে টিপিএইচএল, সেটা সমান আমরা বলতে পারি লন টু ইন্টু আর সি, বা আমরা বলতে পারি 0.62 আর সি। এইটাই সে আমাদের বিখ্যাত প্রপাগেশন ডিলে সূত্রগুলা। দুইটা সূত্র, একটা হচ্ছে এইটা যেটা আমরা লিনিয়ার মানে এক্সপোনেনশিয়ালি ডিকে থেকে পাইছি, আরেকটা পাইছি হচ্ছে সি বিডিডি বাই টু ডিভাইডেড বাই আইডি, আইডি বা বলতে আবার আইডিএস। এই যে এই দুইটা সে আমাদের প্রপাগেশন ডিলে। তো আমরা কি, আমি এটা কেন আনছিলাম, আচ্ছা কি কাকে বুঝাইতে এটা নিয়ে আসছিলাম, আচ্ছা এই যে এটা দেখেন, তাহলে আমরা দেখলাম যে কখন সে অন থাকে, দুইটা মসফেটই অন থাকে, একটা হচ্ছে বি থ্রেশহোল্ডের চেয়ে বড়, আর বি ডিপি থেকে যদি এই মাইনাসটা সে ছোট হয়, তখনই আমার হচ্ছে দুইটা মসফেটে অন থাকে। এটা একটু চেক করে নিতে পারেন। আমরা এন মস অন থাকার জন্য কি দিতে হয়, এন মস অন থাকার জন্য আমার বি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় দিলে হয়। আর পি মস অন থাকার জন্য কন্ডিশন কি, পি মস অন থাকার জন্য বি গেট টু সেল সোর্স ভোল্টেজ কি দিতে হবে, লেস দেন বিটিপি দিতে হবে না, এটাই তো। আহ, আপনারা কি আছেন? আচ্ছা এটা সমান কি হয়, পিমস এর ক্ষেত্রে পিমস তো উপরে থাকে, আমরা তো সেটা জানি। পিমস এর এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স। পিমস এর গেট টু সোর্স বলতে কি বুঝাচ্ছি, ভিজি মাইনাস বিএস। আর ভিজি সমান কত, ভিজি সমান হবে হচ্ছে পিমস এর ক্ষেত্রে জিরো, আর এস সোর্স ভোল্টেজটা কত থাকা উচিত, আমি ধরে নিই যে, আচ্ছা সোর্স ভোল্টেজটা যাই থাকে থাকুক, সোর্স বলতে পারি বি আউটপুট ভোল্টেজটা,
আর এটা বি থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে যখন নিচে আসবে, আমি ধরে নিলাম যে 2 ভোল্টেজ, -2 ভোল্টেজ, আমরা তো জানি এটা নেগেটিভ হবে, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা যখন ধরেন কত হচ্ছে, এইখানে ধরেন এটা যদি 2 হয়, আমি যদি দুইটাই সিমেট্রিক ধরে নিই, আচ্ছা সিমেট্রিক ধরলে বুঝাইতে সুবিধা হবে, দুইটা যদি সিমেট্রিক ধরে নিই তাহলে এটা হবে +2 NMOS এর জন্য, আর PMOS এর জন্য কত হবে, PMOS এর জন্য -2। যদি এটা +2 এর চেয়ে বড় হয় তাহলে দেখেন তো VGS মাইনাস বি, এই যে এই কন্ডিশনটা, আচ্ছা আর লিখলাম না, এই কন্ডিশনটা যেটা PMOS এর জন্য লাগে, PMOS এর জন্য এটা লাগবে না, বা আলটিমেটলি এটা তো, এটা তো PMOS এর ট্রিগারিং তো 0। এবার দেখেন তো 2 এর যদি বড় হয়ে যায় এটা আলটিমেটলি 2 + 3 হবে কিনা, 3, 3 কি -2 এর চেয়ে ছোট কিনা, অবভিয়াসলি ছোট, -3 -2 এর চেয়ে ছোট কিনা, ছোট। দেখেন ওই মোমেন্টে আসলে দুইটাই আমার হচ্ছে কি হয়ে যাচ্ছে, মসফেট অন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা কোন কন্ডিশন, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড়, এবং এইটা VDS - B থ্রেশহোল্ড, এই কন্ডিশনে আসলে দুটা মসফেটই অন হয়ে যাচ্ছে, তখন আমার সমস্যাটা হয়ে যাচ্ছে। আর দুটা মসফেটই যখনই অন হয়ে যাচ্ছে তখনই আমার কি হচ্ছে, শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আই হোপ বুঝতে পারছেন নাকি, মানে এই কন্ডিশনটা আপনি যেটা জি স্যার। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যখন মসফেট দুইটাই হচ্ছে অন থাকবে, কোন কন্ডিশনে অন থাকবে, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ এনমস এর থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড়, আর টোটাল বিডিএস মাইনাস হচ্ছে এটা মড করে যেটা পাচ্ছেন, লেটস সে এটা কত 3.5, এই টাইমে এসে দুইটাই হয়ে যাচ্ছে আমার অন। আর দুইটাই যদি অন হয়ে যায় তখন আমাদের ঝামেলাটা বাদে যে আমার শর্ট সার্কিট ক্রিয়েট হচ্ছে। তো ওই টাইমে আমার পাওয়ার কতটুকু ডিসিপেট হচ্ছে সেটা আমাদের বের করার উদ্দেশ্য। এটুকু বুঝছেন কিনা, কোথায় জানিস, দাঁড়ান বড় করতে পারি, একটু একটু সময় দেন। ওকে আমি একটু নিচে যাই। আমরা পড়াতে যাচ্ছি শর্ট সার্কিট। ওকে, দেখেন আমি আবার একটু এই ফিগারটা ওইখান থেকে নিয়ে আসি, আমি আসতে পারবো না। এক মিনিট, জানেন আসছে, দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, উল্টা সেটাকে ধরে নেন যে এটা সমান, তো বাঁকা হয়ে গেছে।
তাহলে আমরা দেখলাম যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা কত থেকে কতর মধ্যে, সেটা হচ্ছে ভোল্টেজ যখন বি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড় হইছে, এবং এই ভোল্টেজটা যেটা কিনা হচ্ছে বি থ্রেশহোল্ড ভিডিডি মাইনাস ভিটিপিএইচ হচ্ছে বড় ছোট, এই রেঞ্জে, অর্থাৎ এই পার্টিকুলার রেঞ্জে আমার সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তো দেখেন আবারও আমার কি বের করা দরকার, পাওয়ার বের করা দরকার। তো পাওয়ারের জন্য আমরা কি করতে হবে, 1/t হচ্ছে আই ইন্টু ভি ডিটি। 1/t তো পাওয়ার, সরি 1/t তো দরকার নাই, পাওয়ার সমানই তো আই ভিটি। আচ্ছা আই ভি, এখন আমি ধরি যে ইনস্ট্যান্টেনিয়াস টাইমের সাপেক্ষে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ভোল্টেজটা, সরি কারেন্টটা অ্যাকুমুলেটেড হচ্ছে, মানে বাড়তেছে কমতেছে। তো আমার তো আর তাহলে, আচ্ছা এটা তো জানেন ইন্টিগ্রেশন কখন ঢুকাইতে হয়, এটা হচ্ছে আই ভি যদি হইতো, যদি দুইটাই কনস্ট্যান্ট হইতো তাহলে আই ভি হইতো। তো আমার তো দেখা যাচ্ছে যে কারেন্ট আসলে কম বেশি হবে। তো আমি কারেন্টটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে এটাকে টাইম অ্যাক্সিসের সাপেক্ষে ধরে নিই, ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখি, ভোল্টেজ ভিডিডি। আর যেহেতু এটা টাইম, তাহলে ক্ষুদ্র টাইম টাইম দিয়ে যদি ইন্টিগ্রেশন করি 0 থেকে একটা পিরিয়ড অফ দি টি, তাহলে আমার পাওয়ারটা পেয়ে যাচ্ছে। এটাই তো, জাস্ট কারেন্টটাকে ছোট ধরছি, এই কারণে প্রত্যেক সময় সাপেক্ষে কারেন্টটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমি যদি দেখি আমার ভিটা বের করে নিয়ে আসতে পারি, আর এইদিকে হচ্ছে টি এর সাপেক্ষে আমি যদি ফ্রিকোয়েন্সি ঢুকাই টি, যেহেতু এই যে বুঝতেছেন কিনা, এটা কি, এটা টাইম কিন্তু ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড ভিটি, আর এইদিকে হচ্ছে আই পি। দাঁড়ান, হারাই ফেলছে, এটা কই গেল, গায়েব হয়ে গেল না। আচ্ছা আচ্ছা, অত ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাদ দেন, আমি জাস্ট এভারেজ টাইমটা বের করে নিই। এভারেজ টাইম দিয়ে টি ইন্টু আই, আই তো আর আই তো আর মানে, হ্যালো আপনারা আছেন, 0, সরি জি স্যার। ভি ইন্টু আই, তাই তো। এখন এই আইটা তো টাইমের সাপেক্ষে ভ্যারি করতেছে, তো আমরা যে আই এর পিক ভ্যালুটা নিই এবং এভারেজ টাইমটা নিই, এভারেজ টাইমটা কত হবে, 0 থেকে টি ডিভাইডেড বাই 2, এটুকু বুঝছেন তো, জাস্ট এটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা টাইমের সাপেক্ষে ভ্যারি করবে, এটা প্রথমে 0 থাকতো, তারপর হচ্ছে টাইমের সাপেক্ষে ম্যাক্সিমাম টাইম যখন বৃদ্ধি পাইতো কারেন্টটাও ম্যাক্সিমাম হইতো। আর যেহেতু এটা হচ্ছে কখনো 0 কখনো 0, তো আমরা তাহলে এর এভারেজ টাইমটা বের করে নিয়ে পিকের সাথে গুণ দিচ্ছি, এটুকু তো বুঝছেন নাকি, এটা তো কনফিউশন নাই। তাহলে এটা হচ্ছে তার পাওয়ার। না স্যার। এখন পাওয়ার বের করার জন্য দেখেন আমাদের টাইমটা দরকার অথবা কারেন্টটা দরকার। কারেন্টটা তো পিক কারেন্ট তো আমরা জানি, এক পাশে লিখি 1/2 ভিআইপি। এখন আমাদের টাইমটা দরকার, টাইমটা কত, একটা পিরিয়ড টাইম কত লাগবে। তাহলে এবার দেখেন তো, এইটা একটু আমি যদি ধরে নিই,
এই স্লপটা তো আমাদের জানা, স্লপটা কত, স্লপ স্লপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, দেখেন তো এটাকে এক্স ওয়াই, সরি ধরেন সমস্যা নেই, এটাকে ওয়াই টু, সরি ওয়াই ওয়ান, এটাকে ওয়াই টু ধরি। ওয়াই টু কত, ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস টি ভিপি। আর এই টাইমটা, এটাকে বলতেছি আমরা রাইজিং টাইম, টি রাইজ। তাহলে আমার আমি ইনপুটের সাথে দেখতেছি টি রাইজ। তো এখান থেকে এই টাইমে তো আমাদের এই ঝামেলাটা হচ্ছিল, তাই তো? আমি টাইমটাকে পারচেস করে নিয়ে আসি, টি রাইজিং টাইম। তাহলে এটা দুইটা কেসে হবে, রাইজিং এর জন্য হবে, ফলিং এর জন্য হবে। আমরা আগে রাইজিং এরটা বের করি, তারপর ফলিং এর যাচ্ছি। এক মিনিট, আমাকে একটু সময় দেন, আপনারা আছেন? দেখতে বলি। আছি স্যার। আমি একটু আরেকটু বলি, পি শর্ট সার্কিট সমান হচ্ছে তাহলে কত, আলটিমেটলি 1/2 ভিডিডি এটা হচ্ছে আইপি ইনটু টাইম, টাইম পিরিয়ড। এটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট পাওয়ার। এখন আমাদের এই পাওয়ারের জন্য টাইম পিরিয়ডটা বের করা দরকার। শুনতেছেন আমার কথা? করা কি? এখন যদি আমরা স্লপ দেখি, আর ওই পাশে যাইলাম না, স্লপ সমান আমরা বলতে পারি ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ পি মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ এন ডিভাইডেড বাই টাইম পিরিয়ড ফর রাইজিং এর জন্য। তো আমরা শুধু এটা টাইম পিরিয়ড ফর রাইজিং ধরে নিই। তো এটাকে যদি আমরা একটু ডানে বামে সাজাই, তাহলে স্লপকে বলতে পারি কি ভিডিডি বাই টু কিনা, সরি ভিডিডি বাই টি কিনা, ইনস্ট্যান্টেনিয়াস টাইম, ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ভিডিডি। আচ্ছা, এটা একটু আপনাদেরকে বলি, এটা যদি লিনিয়ার হয় তাহলে এর লাইন স্লপ তো একটাই না, স্লপ একটা হলে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে স্লপ, এই এই লাইনটাকে ইনফাইনাইট লেভেলে বর্ধিত করলে যে কোনো দুই পয়েন্টের স্লপই এই এই স্লপটা কিনা সেটা তো জানেন। একটা লাইন আপনি যে কোনো দুই পয়েন্ট নিছেন, এই পয়েন্ট আর আরেকজন চাইছে অন্য দুই পয়েন্ট নিবে, সেটাকে ইনফাইনাইট দিয়ে বর্ধিত করে অন্য দুই পয়েন্ট নেবে, সেটা স্লপও তো সেম, ঠিক না? জাস্ট আমরা দুইটা পয়েন্ট ধরতে পারলেই হচ্ছে। তো আমরা স্লপটা বের করার জন্য এই পাশে দুইটা পয়েন্ট ধরবো আর এই পাশে দুইটা পয়েন্ট ধরবো, তো আমরা স্লপ বের করে নিতে পারবো। তাহলে এখন দেখেন, আমি স্লপটা বের করার চেষ্টা করি। আমি যদি জিরো থেকে
0 থেকে টোটাল ভিডিডি অবধি যাই, তাহলে ভিডিডি মাইনাস 0, আমি এক্সট্রিম দুইটা পয়েন্ট চিন্তা করতেছি। আর এইদিকে টাইম কি হবে, টাইম হবে হচ্ছে এখানে তো আপনার ইনপুটের ট্রিগারিং করতেছেন t0, আর ওইখানে গিয়ে আপনার টোটাল রাইজিং টাইম, তাহলে t রাইজিং মাইনাস 0 এটা। আর এখানে কি হচ্ছে, এবার আমি ভিতরে দুটা পয়েন্ট ধরি, ছোট দুটা পয়েন্ট, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে ভিডিডি মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস ভি থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা হবে পি এর জন্য, এটা হবে এন এর জন্য, ডিভাইডেড বাই হচ্ছে এই যে ছোট টাইম যেটা কিনা আমার এই টাইমটা, তাহলে এই টাইম টি, এটা আমাদের বের করা দরকার, বা এটাকে আপনি আননোন ধরে নেন, আননোন আননোন, অর্থাৎ এইখান থেকে এখানে যাইতে আমার শর্ট সার্কিটটা ক্রিয়েট হয়েছিল। আর এই শর্ট সার্কিটটা কোনটা, যে ম্যাক্সিমাম যে পিকটা পাবেন না এই টাইমে, কারেন্টের পিক, ওইটা ভোল্টেজ না, কারেন্টের পিক ওইটা, এটা 0 থেকে ওই আপনার পিক অবধি যাবে এই টাইমের মধ্যেই, এই দুই টাইমের মধ্যেই। তাহলে এটা যেহেতু একবার বাড়বে একবার কমবে, এই জন্য আমি তাহলে কি করতে পারি, অ্যাভারেজ করে নিতে পারি ওই টাইমের মধ্যে, বা আপনি কারেন্টটাকে অ্যাভারেজ করে নেন, একই কথাই তো, কারেন্ট করেন বা টাইম করেন, ওই টাইমের সাপেক্ষে তো কারেন্ট একবার ম্যাক্সিমামে যাবে একবার 0 তে নামবে। ওকে, এবার দেখেন এইটা, আর আজ এটা যদি সিমেট্রিক্যাল সিস্টেম হয় তাহলে আমরা একটা থ্রেশহোল্ড ভোল্টেজ দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমি এভাবে করলাম, ভিডিডি মাইনাস 2 বি থ্রেশহোল্ড ডিভাইডেড বাই টাইম আননোন, আমি ইউ ধরে নিলাম, এখানেও ইউ লিখে রাখলাম, আমার টাইম আননোনটা বের করা দরকার। টাইম আননোন বের করার জন্য সরি, আমি এটাকে ওই পাশে নিয়ে গেলাম আর বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম। দাঁড়ান, আননোন ইজ ইকুয়াল টু হচ্ছে কত হবে, এটা ভিতে চলে যাবে, তাহলে ভিডিডি আর টি, টি হচ্ছে রাইজিং, টি রাইজ ইনটু হচ্ছে ভিডিডি মাইনাস 2 ভি থ্রেশহোল্ড। এবার যদি এটা যদি মানটা যদি এখানে রিপ্লেস করে দেন, তাহলে আস্তে আস্তে হাফ ভি ইন্টু আই পিক ইন্টু কি আসতেছে, আমি যদি এটা বসাই, ভি বলতে ভিডিডি, কোনো এক্সট্রা ভি না, এটা ডিভাইডেড বাই ভিডিডি এখানে আছে, তাহলে এই ভিডিডি আর এই ভিডিডি কাটাকাটি যাবে, আর এখানে আছে টি রাইজ ইন্টু আছে ভিডিডি মাইনাস 2 ভি থ্রেশহোল্ড। তাহলে আমার পাওয়ারটা পেয়ে গেছি, আমি একটু নিচে সুন্দর করে লিখি, নিচে যাই, রেকর্ড করতে গেলে এই এক সমস্যা, আমার পিসিটা স্লো করে। তাহলে আমি যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখি, তাহলে আমার আমার পাওয়ার শর্ট সার্কিট পাওয়ারটা আসতেছে হাফ হ্যালো, কত আসতেছিল, ভিডিডি কাটা যাচ্ছিল, হাফ আসতেছিল, আই পিক আসতেছিল,
ইন্টু VDD minus 2 V threshold into T rise। এটাই তাহলে আমাদের সূত্র। তাহলে এটা হচ্ছে টোটাল আমার কি প্রপাগেশন দিলে, প্রপাগেশন দিলে না, টাইম দিয়ে যখন গুণ করছি তখন এনার্জিতে চলে গেছে। আচ্ছা এটা সরি 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 আমার ভুল হচ্ছে, এটা তাহলে আলটিমেট এনার্জি, কারণ আমি তো যখন টাইম দিয়ে গুণ করছি। আরেকবার একটু বলি, পি সমান আমরা জানি কি W/T, যখন আমি পি কে টাইম দিয়ে গুণ করতেছি তখন সেটা আর পি নেই, সেটা হয়ে গেছে এনার্জি। এটা টোটাল এনার্জি, প্রপাগেশন এনার্জি। তাহলে এনার্জি ডিসিপেট হচ্ছে কতটুকু? কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? আরে দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা আপনাদের এটা এখানে শেষ করে দিই, নেক্সট দিন আলোচনা করবো এটা। আমার পিসি একবারেই কাজ করতেছে না, উল্টাপাল্টা কাজ করতেছে। স্যার আমি ক্লাস মানে তাহলে গুণ শেষ করে করতেছি এক, হঠাৎ চলে যাচ্ছে 100-তে, হঠাৎ চলে যাচ্ছে 0.5 এরকম হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা পাইলাম সেটা পাওয়ার না, সেটা হচ্ছে এনার্জি। তো টোটাল শর্ট সার্কিট ডিসিপেটেড এনার্জি কত? এনার্জি শর্ট সার্কিট ডিসিপেটেড সেটা হচ্ছে হাফ আই পিক ইন্টু ভিডিডি মাইনাস 2 ভি থ্রেশহোল্ড ইন্টু হচ্ছে টি রাইজ। এটা আরেকটা আছে হচ্ছে কি এটা আর লাগবে না, দাঁড়ান এগুলো একটু পরে বলতেছি। আরেকটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে লাস্টটা, সেটাকে আমরা কি বলতেছিলাম? সেটাকে বলতেছিলাম লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্টের কারণে আপনার হচ্ছে যে লিকেজ পাওয়ার, লিকেজ পাওয়ার, লিকেজ পাওয়ারের জন্য রেসপন্সিবল কে? কি বলতে পারবেন? লিকেজ পাওয়ার, লিকেজ পাওয়ারের জন্য রেসপন্সিবল আসলে কি গেট ভোল্টেজ। আচ্ছা গেট গেট ভোল্টেজ যাওয়ার আগে লিকেজ পাওয়ারটা কোন কোন জায়গায় হয় সেটা একটু বলি। এটা যদি আপনার মসফেট হয়, আমরা লিকেজ পাওয়ার আসলে কতগুলো দেখি? আচ্ছা সুন্দর হচ্ছে না, খুবই বাজে পিছিয়ে হচ্ছে। এখানে একটা দেখেন তো। আচ্ছা এখানে হচ্ছে সোর্স ড্রেন আর একটা হচ্ছে গেট থাকবে। গেটটাকে আমি এখানে আচ্ছা যাই হোক বুঝতে পারলেই হলো। এইবার এখানে একটা বডি, তাই তো? এখানে দেখেন তো, এইটা এই পার্টিকুলার ডায়োডটা, মানে এখানে তো এন আর এখানে তো পি, আবার এখানে এন, এখানে একটা কি, এখানে একটা ডায়োড ক্রিয়েট হয়েছে না? বেসিক্যালি রিভার্স বায়াসে ডায়োড ক্রিয়েট হয়েছে। এখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড। তো এরা অ্যাজ এ ডায়োড, ডায়োডে তো দুটা ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। আমরা তো সচরাচর ওকে রিভার্স বায়াসে রাখি, দুটা ডায়োডকে রিভার্স বায়াসে রাখি। এখন রিভার্স বায়াসে রাখলেও একটা কারেন্ট ফ্লো হইতো, এটাকে আমরা বলি রিভার্স লিকেজ কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা বলি না? তো এখানে একটা কারেন্ট ফ্লো হয়,
এখানে একটা কারেন্ট ফ্লো হয়। আবার এই যে দেখেন এইখানে আপনার আছে গেট, এরপর একটা ব্যারিয়ার, আবার এইখানে আছে হচ্ছে অপোজিট চার্জ। কারণ এখানে আপনি এখানে যদি পজিটিভ দেন তাহলে এখানে নেগেটিভ আসবে, চ্যানেল ক্রিয়েট হবে। তো এই যে একটা টানেলিং হয় না, আমরা টানেলিং এর কথা অনেকবার বলছি, আমরা যখন রিভার্সিং ইনভার্সন করছিলাম তখন টানেলিং এর কথা বলছি। তাহলে এখানে একটা টানেলিং কারেন্ট ফ্লো হয়, যেটা আসলে বোঝা যায় না, মানে বোঝা যায় না বলতে এটা রিয়েল ফেনোমেনা হিসেবে অ্যাবজর্ব করা যায় না। তো ওইখানে একটা কারণ, তাহলে আমরা লিকেজ কারেন্টের অনেকগুলো সোর্স আছে। একটা হচ্ছে পিএন ডায়োড যখন ফর্ম হয় তখন একটা, এরপর সেকেন্ড রিজনটা আমরা বলতেছি হচ্ছে গেট টানেলিং। গেট টানেলিং কোনটা, দাঁড়ান একটু গেট টানেলিং। এরপর আরেকটা পড়ছিলাম কি, হ্যাঁ আচ্ছা, গিবল একটা, গিবল না গিডল একটা পড়ছিলাম না, আর একটা হচ্ছে বিডল। এই দুটো পড়ছিলাম কিনা আপনাদের খেয়াল আছে কিনা? এটা কি বলে কি, গেট ইনডিউস ড্রেন লিকেজ, এরকম একটা পড়ছিলাম না? আর একটা কি বডি, না বডি ছিল না, এটা কি ছিল ভুলে গেলাম। আপনার মনে আছে কারো? স্যার ড্রেন ইনডিউস ছিল। ও আরেকটা হচ্ছে কি ছিল, ব্যারিয়ার মনে ছিল, ব্যারিয়ার গিবল আর ডিবল আছিল স্যার, ডিবল। ড্রেন লিকেজ, মানে ড্রেন লোয়ারিং মনে হয়। আচ্ছা, দাঁড়ান আমি একটু অনলাইনে দেখি কি বলে। স্যার গেট লোয়ারিং ছিল। একটা ছিল ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং, আর একটা ছিল হচ্ছে গেট ইনডিউস ড্রেন লিকেজ। ওকে ঠিক আছে, না আমি ঠিকই বলতেছিলাম। দাঁড়ান এক মিনিট। তাহলে আরেকটা তিন নম্বরটা আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে গিবল, গিডল, আরেকটা ছিল হচ্ছে গিডল, এটা ছিল হচ্ছে গেট ইনডিউস ড্রেন লিকেজ, আরেকটা ছিল হচ্ছে না আবারও ভুলে গেছি, ডিবল, সরি সরি ডিবল, হ্যাঁ ডিবল। ডিবলটা কি ছিল, ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং, মানে কি? আচ্ছা দেখেন, এইগুলোতেও লিকেজ কারেন্ট ফ্লো করে। একটা ছিল কি গেট ইনডিউস, আমরা এরকম একটা ফেনোমেনা দেখছিলাম যে আপনি যদি ধরেন গেটে অনেক বেশি ভোল্টেজ বাড়ানো শুরু করেন তাহলে প্রবলেম কি হয়, গেটে যদি অনেক বেশি হচ্ছে, দাঁড়ান অনেক বেশি হচ্ছে ভোল্টেজ বাড়ানো শুরু করেন, ভোল্টেজ সরি রিভার্স ভোল্টেজ দেওয়া শুরু করেন, মানে আমি যখন, আচ্ছা এইগুলা কখন, এইগুলা হচ্ছে আমরা যেটা বলতেছি লিকেজ কারেন্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডিং পাওয়ার, স্ট্যান্ডিং পাওয়ার ডিসিপিয়েশন, অথবা আপনি বলতে পারেন যে স্ট্যান্ড বাই অথবা স্ট্যাটিক পাওয়ার ডিসিপিয়েশন। তো যখন আমরা অনেক বেশি গেটে পাওয়ার, এখানে একটা ওভারল্যাপ হয়, আপনারা তো সেটা জানেন, একটু ওভারল্যাপ হয়, আপনি যখন পাওয়ার যখন নেগেটিভ দিকে অনেক রিভার্স বায়াসিং দেন তখন হয় কি, এই অ্যান গুলা, এই ইলেকট্রন গুলা এখান থেকে একটা ডিপ্লেশন ফিল করে, তখন কি হয় এইদিকে একটা কারেন্ট ফ্লো করে, ঠিক না? এটা একটা লিকেজ কারেন্ট। এরপর সাব থ্রেশহোল্ড লিকেজ আমরা একটা পড়ছিলাম কনসেপ্ট, সেটা ডিবলের কারণে হয়। ডিবল আসলে আমাকে কি বলে, আপনি যদি দেখেন, আপনার যদি ধরেন এই, এটা যদি ব্যারিয়ার হয়, তখন আপনি যদি ভোল্টেজটা বাড়াইতে শুরু করেন, বাড়াই সরি,
যদি ব্যারিয়ারটা আপনার কম হয়, কম হবে কিভাবে? গেট ভোল্টেজ যদি কম হয়, যখন আপনি ভোল্টেজ আস্তে আস্তে দেওয়া শুরু করেন, তখন এইখান থেকে এই ব্যারিয়ারটা আস্তে আস্তে কমতে থাকে, আমরা দেখছিলাম সেটা এভাবে করতে শুরু করে। তখন খুব কম পরিশ্রমে এই পাশ থেকে ইলেকট্রনটা ওই পাশে চলে যায়, আস্তে আস্তে আরো কমতে থাকে, আস্তে আস্তে আরো কমতে থাকে। যদি আপনার গেট ভোল্টেজটা মানে থ্রেশহোল্ড ভোল্টেজটা অনেক কম হয়, তাহলে ব্যারিয়ারটা অনেক কম হবে, ছোট ব্যারিয়ার হবে, ঠিক না? তখন ব্যারিয়ার যদি কম হয়, আস্তে আস্তে যখন ভোল্টেজটা আস্তে আস্তে যখন এর দিকে আনা শুরু করছেন, অর্থাৎ লেটস সে আপনার 2 ভোল্টেজের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, আপনি গেট ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছেন, বাড়াইতে বাড়াইতে কি হবে, যখন 1.5 এ গেছেন তখন ব্যারিয়ারটা আস্তে আস্তে কমতেছিল, আমরা যেটাকে ডিভলভ বলছিলাম আর কি, কমতেছে, এরপর আরো আরো কমবে, এরপর আস্তে আস্তে আরো কমবে, তখন কি ইলেকট্রন যেটা এইখান থেকে ওইখানে, অর্থাৎ এন মস থেকে আরেকটা ওই মসে যাওয়ার কথা, সরি এই এন প্লাস থেকে ওই প্লাস, ওই এন প্লাসে যাওয়ার কথা, সেটা কি করতে পারবে? যখন গেট ভোল্টেজটা বাড়ানো শুরু করছেন, তখন আস্তে আস্তে সেটা লোয়ারিং হওয়া শুরু করছে, লোয়ারিং হইতে হইতে তাহলে ইজিলি টানেলিং করতে পারে, মানে ওই পাশে যাইতে পারে। আপনার যদি গেট ভোল্টেজটা কম হয়, মানে গেট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজটা যদি কম হয়, তাহলে ইনিশিয়ালি আপনার ব্যারিয়ারটা লোয়ার, অর্থাৎ এইটুকু মতো আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ। আর যদি আপনার থ্রেশহোল্ড ভোল্টেজটা অনেক বেশি হয়, তাহলে ব্যারিয়ারটাও হাই হয়, তখন আপনার গেট ভোল্টেজ অনেক দূর নিয়ে যাওয়ার পর টার্নিংটা আস্তে আস্তে কমতে থাকে। তাতে হচ্ছে কি, আপনার বলি সাব থ্রেশহোল্ড হচ্ছে লিকেজ যেটা, সেটা কম হয়। মানে আমার, আমি এটা বুঝাইছি আপনাদের, এখন একটু বুঝাইতে ঝামেলা হচ্ছে কারণ সুন্দর করে আঁকতে পারছি না। আচ্ছা দেখেন, আমি আরেকবার একটু বলি, দুইটা কেস ধরেন। কেস ওয়ান, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজটা আমি ধরে নিলাম হচ্ছে 1 ভোল্টেজ, আর একটা কেস টু, সেটা থ্রেশহোল্ড ভোল্টেজ ধরে নিলাম আমি 3 ভোল্টেজ। তাহলে আমি যদি দেখেন মসফেট যদি এরকম হয়, এটা তো এন, এটা এন, আর এটা হচ্ছে আপনার গেট, তো এটাকে যদি ইকুইভ্যালেন্ট আমি যদি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করি, তখন আমাদের ব্যান্ড ডায়াগ্রামের চেহারাটা হচ্ছে এরকম, আমি শেষ করে দিচ্ছি তারা। বা আমি যদি ফার্মি লেভেলটাকে ইগনোর করি, ফার্মি লেভেলের দরকার নাই, আমি যদি শুধু ব্যারিয়ারটা চিন্তা করি, তাহলে ব্যারিয়ারটা হচ্ছে এরকম। ওকে, সেটা যদি হয়, তাহলে এটার ব্যারিয়ারটা খুবই কম, দেখতেছেন ব্যারিয়ারটা 1 ভোল্ট শুধু, 1 ভোল্ট। তাহলে আপনি কি হবে, আপনি যখনই এই যে গেটের ভোল্টেজটা বাড়াবেন, তাহলে কি হবে, ব্যারিয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, এভাবে কমবে। তো কমার পর আসলে কি হবে, কমতেছে কমতেছে কমতেছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 1 ভোল্টেজে যাওয়ার আগেই ও হচ্ছে কি হচ্ছে মানে আপনার হচ্ছে এনমস এই পাশের ইলেকট্রনকে ওই পাশের ইলেকট্রনের এই পাশে মুভ করাইতে পারতেছে, সেটা খুব কম ভোল্টেজেই পারতেছে। কিন্তু আপনার যদি ব্যারিয়ারটা এখন যদি অনেক বড় হয়, এই কেসে 3 নম্বর ভোল্টেজ, তাহলে এটা 3 গুণ হবে, খুবই সম্ভবত 3 গুণ বড় হবে আগেরটা চেয়ে, 3 গুণ বড় হবে। এখন যদি আপনি লোয়ারিং করেন, তাহলে আপনার এত তাড়াতাড়ি হচ্ছে লিকেজ কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ 2.5 এ গিয়ে হবে, তাহলে লিকেজ কারেন্টের পরিমাণ খুব কম পাবেন এবং একটা বড় ভোল্টেজ অব্দি লিকেজ কারেন্ট পাবেনই না। তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছি যে লিকেজ কারেন্টের এটা একটা সোর্স। তাহলে আমরা সোর্স কয়টা দেখলাম, মোটামুটি 3-4টা দেখলাম। একটা হচ্ছে বডি রিভার্সিং, এটা একটা ছিল। এরপর হচ্ছে পিএন জাংশনের কারণে আর কিছু লেখা যাচ্ছে না। পিএন পিএন জাংশনের কারণে, এরপর গিবল গিডল ড্রেন লিকেজ, এটার কারণে ড্রেন লিকেজ হয় যখন যখন আপনি অনেক বেশি নেগেটিভ বায়াসিং দেন, তখন একটা কারেন্ট রিভার্সিং দিয়ে ফ্লো করে। আর একটা হচ্ছে ডিবল, ডিবলের কারণে হয় হচ্ছে সাব থ্রেশহোল্ড লিকেজ, আর সেটাও আমার লিকেজ পাওয়ার ডিসিপেশন। এই যে অনেকগুলো লিকেজ দেখতেছেন, তো এগুলো আসলে নির্ভর করে ওই ভোল্টেজটা, যে ভোল্টেজে আপনার হচ্ছে আহ, আপনি অ্যাপ্লাই করতেছেন ভি, আর নির্ভর করতেছে শর্ট সার্কিট কারেন্ট ওইটার উপর পাওয়া। তো এটা কোনো স্পেসিফিক ভ্যালু নাই, এগুলো একটা মানে হচ্ছে আপনার অবজার্ভিং ফেনোমেনা, এগুলো আছে যে একটা নির্দিষ্ট প্যাটার্নে আসে তা না।
তো এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। তো এটার জন্য আমরা ডাইরেক্ট সূত্র পাই না, যে এগুলো বাকিগুলোর জন্য একটা ফিগার বা চার্ট ধরে আমরা সূত্র বের করে নিতে পারি। তো এটার জন্য সূত্র পাই না, তখন আমাকে দেখতে হয় অবজারভেশন কারেন্ট কতটুকু, অবজারভেশন ভোল্টেজ কতটুকু। তখন আমাকে লিকেজ কারেন্টটা হচ্ছে মানে এমপ্যাথেটিক্যালি হচ্ছে বের করে নিতে হয়। আচ্ছা, তো আমরা তিনটা কারেন্ট দেখলাম, আহ, আপনার হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখলাম। আমি নেক্সট দিন এগুলো কিভাবে কমানো যায় সেটা নিয়ে একটু আলোচনা করবো এই। আর আজকে শেষ এখানে। তো একটা পাওয়ার ছিল হচ্ছে ডাইনামিক পাওয়ার, সেটা চার্জিং আর ডিসচার্জিং এর উপর নির্ভর করে। সেটা সূত্র দেখলাম হচ্ছে পি এস পি ডাইনামিক, সেটা ছিল হচ্ছে আলফা সি ভিডিডি হোল স্কয়ার। আরেকটা কি ছিল না টার্ম, ফ্রিকোয়েন্সি, সুইচিং ফ্রিকোয়েন্সি। এরপর আরেকটা দেখলাম আহ, আপনার হচ্ছে শর্ট সার্কিট লিকেজ, সেটা হচ্ছে ভি ডিডি ইন্টু ভি শর্ট সার্কিট। ওকে, তো সেটার এনার্জির ইকুয়েশনটা আমরা দেখছিলাম। এনার্জির ইকুয়েশনটা আসতেছে হচ্ছে হাফ, কি ছিল ভুলে গেছি। আচ্ছা, একটু উপর থেকে দেখে নিন, একটু বড় সূত্র। আর একটা ছিল হচ্ছে পি লিকেজ। লিকেজ গুলা হচ্ছে একটা অবজারভেবল ফেনোমেনা। এগুলা আমরা দেখলাম যে নির্ভর করতেছে হচ্ছে ডিবল, গিবল, গিডল, ডিবল, পিএন রিভার্সিং এন্ড বডি ইফেক্ট। বডি ইফেক্ট আমরা পড়ছি, বডি ইফেক্ট এগুলোর উপর নির্ভর করতেছে। তাহলে টোটাল আমার পাওয়ার ডিসিপেশন তাহলে কি, টোটাল পাওয়ার ডিসিপেশন আমরা বলতে পারি পি ডাইনামিক প্লাস পি শর্ট সার্কিট প্লাস পি লিকেজ, এই তিনটা যোগফল হচ্ছে আমার টোটাল পাওয়ার ডিসিপেশন একটা সিমস সার্কিটে। এই, এটা কালকে আরেকবার তাহলে সামারাইজ করে দিব, আর নেক্সট দিন আমরা ওগুলো কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিই। আছেন আপনারা নাকি? জি স্যার।